বিজয় দিবসের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ। আওয়ামী লীগ ফিরে আসবে বলায় ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার। আওয়ামী মন্ত্রী এমপিদের পালাতে সহযোগিতা করছে কারা, প্রশ্ন গয়েশ্বরের। জানাবো বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক ভাবনা এবং সর্বশেষ জানাবো নকল পিতা সাজিয়ে রোহিঙ্গা নারীর ভোটার হওয়ার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিজয় দিবসের সংবর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। জানতে চাইলে ডক্টর এজেড.এম জাহিদ হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রাত 8টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব এই আমন্ত্রণপত্রটি তার কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি। আওয়ামী লীগ ফিরে আসবে বলায় ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার। আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা। সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কথা বলা শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মেলাকে নির্দেশ দেন। সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সঙ্গে আমি একমত। যারা আমার সঙ্গে একমত হবে না তাহলে আমি চলে যাব। তিনি বলেন, আজকের মধ্যে ওই ইউএনওর বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড করব। আমি পাবলিকলি বলে গেলাম, এত দুঃসাহস! এখনও যারা পরিবর্তিত সরকারের পেছনে ইন্ধন যোগাচ্ছে, যদি কোনো পুরুষ বা কোনো পদপদবিধারী কেউ এদের পৃষ্ঠপোষকতা করে গোপনে আমার সংবাদ দেবেন। ওই সময় ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সচিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, ইউএনের বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী মন্ত্রী এমপিদের পালাতে সহযোগিতা করেছে কারা, প্রশ্ন গয়েশ্বরের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ধরলাম শেখ হাসিনাকে এক্সিট দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের হারুনরা কিভাবে পালিয়ে গেল? যাদের প্রচুর অবৈধ টাকা ছিল, আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকে এসব টাকা জমা পড়েনি। কারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও নেতাদের দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে? ভারতের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি ভারতকে বলবো, আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন। সব মিলিয়ে কিছুদিন পর টের পাবেন কত ধানে কত চাল, আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক ভাবনা। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের ও অনন্য। আমরা একটি অভিন্ন ভাষা সংস্কৃতি ছাড়াও যৌথ ইতিহাস, যৌথ ভৌগোলিক অবস্থানের মধ্যে সংযুক্ত। আমরা উভয়ই পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি সম্পর্কের সন্ধান করি ও সেটাকে মূল্য দিই। আমাদের জনগণের মধ্যে এক সুগভীর যৌথ সহানুভূতি রয়েছে, যার অনেকটাই 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এটি একটি জনকেন্দ্রিক সম্পর্ক। আমাদের সম্পর্ককে জনগণ ও জনমত যে মাত্রায় প্রভাবিত করে তা আমরা অনেক সময় ধারণা করতে পারি না। একটি প্রতিবেশী দেশ হিসেবে যাদের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতি আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করি, বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধন শক্তি লাভ করে এই বিশ্বাস থাকে যে আমাদের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং তাই আমরা বহুমুখী সহযোগিতার একটি দৃঢ় কাঠামোর মাধ্যমে
পারস্পরিক সমৃদ্ধিতে অভিন্ন অংশীদারত্ব সৃষ্টি করার প্রচেষ্টা চালায়। উভয় দেশেই বঙ্গোপসাগরের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীজন। আমাদের রয়েছে একটি অভিন্ন জীবজগৎ ও বাস্তুসংস্থানীয় পরিবেশ, যা পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের মতো যৌথ প্রতিবন্ধকতা মোকাবেলায় আমাদের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। ভৌগোলিক অবস্থান, উদীয়মান সক্ষমতা ও ক্রমবর্ধমান আঞ্চলিক আর বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার কারণে বাংলাদেশ শুধু আমাদের নেইবারহুড ফার্স্ট নীতির একটি সম্ভব স্তম্ভই নয়, বরং এটি ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান দৃষ্টিভঙ্গিগুলোর সংযোগস্থলে অবস্থান করছে। যেমন অ্যাক্ট ইস্ট পলিসি, সাগর মতবাদ এবং আমাদের ইন্দো প্যাসিফিক দর্শন। আমাদের বিশ্বাস এটি শুধু আমাদের দুই দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, কারণ আমাদের ক্রমবর্ধমান সক্ষমতা ও পরস্পরের শক্তি ও পরিপূরকতাগুলো কাজে লাগিয়ে আরও সংযুক্ত হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। বাংলাদেশ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন অধীনে সংহিত এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনন্যভাবে অবস্থান করছে, কারণ এটি এই অঞ্চলের ভৌগোলিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্বের কেন্দ্রে অবস্থিত এবং বিমস্টেকের প্রধান কার্যালয়ের স্বাগতিক দেশ হিসেবেও ভূমিকা পালন করছে। আমাদের সম্পর্কের মধ্যে যে অনেক রূপান্তরমূলক পরিবর্তন ঘটেছে এবং যা এই অঞ্চলের প্রবৃদ্ধির সম্ভাবনাকে উন্মুক্ত করেছে, সেগুলো একে অপরের উদ্বেগ ও আকাঙ্ক্ষার প্রতি আমরা যে পারস্পরিক সংবেদনশীলতা দেখিয়েছি তার ফল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি ও ভারতকে লক্ষ্যবস্তুকারী বিদ্রোহীদের আশ্রয় না দেওয়ার দৃঢ় সংকল্প আমাদের সহযোগিতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি ভবিষ্যতে আমাদের দুই দেশ, আমাদের অঞ্চল ও আমাদের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে। আমাদের অন্যতম বড় সাফল্য আমাদের সমুদ্র ও স্থল সীমানার সমাধান, যা আমাদের স্থল ও সমুদ্র সংযোগের পাশাপাশি সুনীল অর্থনীতিতে সহযোগিতার ক্ষেত্রে অনেক সুযোগ উন্মুক্ত করেছে। পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশনের বিষয়টি উপস্থাপন করে আমাদের সমুদ্র সীমার সমাধান এবং তারপর সেটার রায় মেনে চলাটা হলো গণতান্ত্রিক ও নীতি নির্ধারিত আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আমরা যে দৃঢ় বিশ্বাসী এবং তা আমাদের দ্বিপাক্ষিক আচরণে প্রতিফলিত হওয়ার একটি চমৎকার উদাহরণ, যা আমাদের উভয় দেশের জনগণকে সরাসরি উপকৃত করেছে। তাহলে আমাদের ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা এবং আমাদের সংযোগ লিঙ্কগুলো আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক ও বিশ্বের পঞ্চম বৃহত্তম অংশীদার। সাফটার আওতায় ভারত একপাক্ষিকভাবে 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে সব ধরনের পণ্যের জন্য শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকার দিয়েছে, যা বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি বৃদ্ধিতে সহায়তা হয়েছে। আমরা প্রায়ই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সম্পর্কে উদ্বেগ শুনে থাকি, তবে এটি উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ যে ভারত কর্তৃক বাংলাদেশের রপ্তানির অধিকাংশই বাংলাদেশের রপ্তানির একটি বড় অংশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বা প্রয়োজনীয় পণ্য সরবরাহ হিসেবে কাজ করে, যা বাংলাদেশকে মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলায় সাহায্য করে। প্রকৃতপক্ষে একটি কম প্রশংসিত বাস্তবতা হলো ভারত এখন সমগ্র এশিয়ার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি, যেখানে গত কয়েক বছরে ভারতে বাংলাদেশের রপ্তানি সর্বদা $2 বিলিয়ন আশেপাশে রয়েছে এবং আমরা চাই এই সংখ্যাটা বৃদ্ধি পাক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংযোগের একটি প্রধান সহায়ক, যা আমাদের সমাজ, আমাদের ব্যবসা ও আমাদের জনগণকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত হতে ও পরস্পরের মধ্যে উপকৃত হতে সহায়তা করে এবং আমরা এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। আমরা যাত্রী ও পণ্য উভয়ের জন্য 1965 এর আগের 7টি রেলপথের মধ্যে 6টি পুনরুদ্ধার করেছি। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগের একটি বড় অংশ 36টি কার্যকর স্থল শুল্ক বন্দরের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে 5টিকে সমন্বিত চেকপোস্টের স্তরে উন্নীত করা হয়েছে। এই মাসের ঠিক শুরুতে আমরা পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের নতুন অবকাঠামো সংযোজন করেছি, যা পণ্য পরিবহন ও যাত্রী সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আজ বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা 3টি বড় ভারতীয় বিমানবন্দর কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুকে তৃতীয় দেশের রপ্তানির জন্য অত্যন্ত সাশ্রয়ী ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা বাজারে বাংলাদেশের পণ্যগুলোকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। আমাদের গভীর সমুদ্র বন্দরগুলো বাংলাদেশি রপ্তানিকারকদের একই ধরনের সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের সংযোগগুলো শুধু বাণিজ্য ও পরিবহনে সীমাবদ্ধ নয়, আমরা শক্তিশালী জ্বালানি সংযোগও নির্মাণ করছি। এর কিছু উদাহরণ হলো গত বছর চালু হওয়া একটি নতুন আন্তঃসীমান্ত ডিজেল পাইপলাইন, যা ভারতের একটি শোধনাগার থেকে বাংলাদেশে হাই স্পিড ডিজেল দিয়ে আসে।
আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগ লাইনগুলো, যা ভারতের পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এবং মাত্র কদিন আগে ভারতের গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে প্রথমবারের মতো 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়। আমাদের জ্বালানি সংযোগ ও সহযোগিতা কিভাবে আমাদের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করছে এবং একটি সত্যিকার আঞ্চলিক অর্থনীতি গঠনে অবদান রাখছে, এসব উদাহরণ তা প্রদর্শন করে। সংক্ষেপে, সংযোগের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি খুবই সহজ একটি বিষয়, আমাদের ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা, যা আমাদের দুই দেশের মানুষ ও পুরো অঞ্চলের জন্য উপকার বয়ে আনে। জনগণই আমাদের সম্পর্কের ভিত্তি। এই বিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে যখন কোভিড-19 আমাদের আঘাত হানে এবং আমরা একে অপরকে সাহায্য করতে উদারভাবে এগিয়ে আসি। এটি বাংলাদেশের জন্য আমাদের বিস্তৃত ভিসা কার্যক্রমেও প্রতিফলিত হয়। তবে বর্তমানে সীমিত কার্যক্রম থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ঢাকার অন্য যে কোনো কূটনৈতিক মিশনের তুলনায় বাংলাদেশি নাগরিকদের জন্য বেশি ভিসা ইস্যু করে থাকি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।